আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে গতকাল রাতের ডিনার। ওই যে সবসময় যেটা বলি, বেশিরভাগ যেটা হয় আমাদের বাসায় নর্মালি জাতীয় খাবার হচ্ছে ডিম ভাজি। এই ডিম ভাজির সঙ্গে মাঝে মাঝে থাকে বাসি টক ডাল, মাঝে মাঝে যদি দয়া হয় তাহলে একটু আলু ভর্তা। কালকে রাতে নাড়ুর মতো ডিজাইন করে ছোট ছোট 4টা 5টা বল দিয়েছে আলু ভর্তা। আলু ভর্তাকে এভাবে দেওয়ার একটা টেকনিক আছে, এটা একটা সিস্টেম, যেন আলু ভর্তাটাও বেশি করে খাওয়া না যায়, গুনে গুনেই খেতে হবে। মানে এটাও বেশি করে দেওয়া হবে না। তারপরেও আমি নিয়ম ভঙ্গ করেছি। আমি ছোট ছোট নাড়ুর মতো বল ছিল, সেখান থেকে 2টা বল নিয়ে ফেলেছি। তো কালকে দুপুরে তো পচা মাছের একটা কি যেন আইটেম করেছিল, বলেছিলাম যে মাছের ওই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে মনে হয় কিছু মাছ খুঁজে পেয়েছে, হয়তো বা এই মহিলা আগে রান্না করেনি, হয়তো বা কয়েক মাস পড়েছিল সেই মাছগুলো। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে মাঝে মাঝে ফ্রিজ পরিষ্কার করার কিছু অংশ বিশেষ যদি কোনো সময় পাওয়া যায় পোস্টমর্টম করতে গেলে, সেগুলো মাঝে মাঝে আমাদেরকে খেতে দেওয়া হয়। যেমন ফ্রিজ পরিষ্কারের সময় কিছু অভিযান হলে সেখান থেকে বের হয়ে যায় কিছু পুরনো মাছের মাথা, অথবা কিছু পুরনো মাছের টুকরা, অথবা কোনো এক সময় আনা হয়েছিল যেগুলো সে ঠিক মতো রান্না করেনি, সেগুলো হয়তো বা ফ্রিজে পড়ে আছে। সেগুলোকে খুঁজে খুঁজে বের করে সেগুলোকে দিয়ে বিভিন্ন ধরনের আইটেম করে এই মহিলা। ওই হিসেবেই সেদিন দুপুরবেলা করেছিল পচা মাছ দিয়ে লেবু পাতা দিয়ে কী যেন করে একটা খাওয়ার একটা উপযোগী কিছু একটা করার চেষ্টা করেছে। ওটা মেনলি আমাকে আর আমার বাবাকে খাওয়ানোর জন্য। তো ওটা দেখে আমি বুঝে গিয়েছিলাম যে রাত্রের বেলা মনে হয় আরও খারাপ কিছু হবে, মানে ভালো কিছু রান্না ওই দিন করবেই না। তো রাত্রেবেলা দিয়েছে ডিম ভাজি। তো ওই মহিলা ওই দিন খুব ভালো একটা ছক্কা মেরে দিয়েছে, মানে দুপুরবেলা চালিয়ে দিল পচা মাছ দিয়ে, রাত্রেবেলা দিল শুধুমাত্র ডিম ভাজি, তারপরও অর্ধেক ডিম ভাজি। এটা দেখতে গোল লাগলেও কিন্তু এখানে আস্ত ডিম ভাজি দেওয়া হয়নি। আমি সবসময় বলি যে ডিমের গোলা চুরি করে রাখে এই মহিলা। এবং অবশেষে আজকে দুপুর, দুপুর বললে ভুল হবে, এটাকে দুপুর বলা যায় না, বিকাল 4টার দিকে সে লাঞ্চ দিয়েছে, যেটা দুপুরের লাঞ্চ। সকাল থেকে হাজব্যান্ড ওয়াইফ মিলে নাচানাচি করছে, ছায়াছন্দ করছে, নৃত্য পরিবেশনা করছে, সারা বারান্দা জুড়ে দৌড়াদৌড়ি করছে, খিলখিল করছে। তো এগুলা করতে করতে নাস্তা তো দিয়েছে সকাল 12টা বাজে। সকাল 12টা বললেও ভুল হবে, 12টা বাজে মনে হয় সকাল বলা যায় না। যাই হোক, তো ওই টাইমে নাস্তা দিয়েছে। তারপরে তো রান্নাঘরে আছে 4টা চুলা, 2টা গ্যাসের চুলা এবং 2টা ইন্ডাকশন, ওই যে ইলেকট্রিক চুলা আছে। এই নোংরা মহিলার মানে কি ধরনের হ্যারাসমেন্ট করার ইচ্ছা, মানে মানুষকে কিভাবে বিরক্ত করতে মন চায়, কিভাবে ফিজিক্যাল অ্যাবিউজ করতে ইচ্ছা করে, তার একটা নমুনা দেই। এটা ফিজিক্যাল না, এমনিতে করে, তবে আজকেরটা এটা এটা অন্য ধরনের একটা অ্যাবিউজ, এটা অন্য ধরনের একটা হ্যারাসমেন্ট। মানে আমি বলছি কি ধরনের, মানে গা ঘেঁষা কাজ করে। সারা বাড়িতে এত এত জায়গা থাকতে, এত বড় রান্নাঘর থাকতে, সব জায়গাতে ইলেকট্রিক লাইন আছে, প্লাগ আছে, সব কিছু আছে, তারপরেও এই নোংরা মহিলাটা আমার ঘরের কোনায়, আমার ঘরের জানালার সামনে একটা ইলেকট্রিকের লাইন আছে। আল্লাহ জানে সব কিছু লাইনটাই নষ্ট থাকলেও এটা কীভাবে যেন সচল। এই লাইনটার মধ্যে ও ইলেকট্রিক চুলা সেট করবে, এইখানে বসবে, এইখানে বসে ইচ্ছা করে যত ধরনের মাছ ভাজা আছে, যত ধরনের রান্না বান্না আছে, ভাজা পোড়া আছে। কারণ এই পাশে হচ্ছে আমার জানালা, এবং আমার রুমের জানালার থাই গ্লাসের পাশে বসলে আমাকে ত্যক্ত করা যায়, বিরক্ত করা যায়, নোংরামি করা যায়, উল্টাপাল্টা ওই যে ফোনালাপ করে সেগুলো আমার কানে আসে। তারপরে গলার মধ্যে মাইক লাগিয়ে যে চিৎকার চেঁচামেচি করে ওইগুলো আমার কানে আসে। তারপরে নানা ধরনের, কি বলে এটাকে, কি বলবো আসলে, এই প্ল্যাটফর্মে তো সব শব্দ উচ্চারণ করা যায় না, সব ধরনের শব্দ আসলে বলাও ঠিক না, তো এটা বললাম না। এটা কি ধরনের হ্যারাসমেন্ট এটা আপনারা অলরেডি বুঝেন, মানে আমি আর খুলে বললাম না। আমি একটা ছেলে মানুষ, কি দরকার সম্পর্কে আমি লাগিয়ে ওর দেবর,
ওর কি কোনো দরকার এত জায়গা থাকতে ওর এইখানে আমার রুমের কোনায় এসে বসে রান্না করা? এবং কি ধরনের নোংরা ওর হাজব্যান্ড ওকে কিছু বলবে না, সেও তাকে পূর্ণ সহায়তা করবে এবং ইচ্ছা করে বউকে এনকারেজ করবে যেন আমার রুমের সামনে এসে রান্না করে। এই পর্যন্ত কেউ এই প্রশ্নটা তুললো না যে এতগুলা ইলেকট্রিক প্লাগ থাকতে, সুইচ থাকতে, এতগুলা ইলেকট্রিক বোর্ড থাকার পরেও কেন আমার ঘরের সামনে, আমার ঘরের কোনায় এসে ওকে এই অত্যাচারগুলো করতে হবে? যেটা আমি পছন্দ করি না এবং আমি যেটা অপছন্দ করি সেটা আমি না বুঝিয়ে রাখার মতো মানুষ না। সেটাকে আমি ফিজিক্যালি, মেন্টালি, যতভাবে সোশ্যালি যতভাবে বোঝানো যায় সেটা আমি বুঝিয়ে দেই, কোনো কিছু বাদ রাখি না। সরাসরি কথা না বললেও আমার আচার আচরণে আমি বোঝানোর জন্য মাস্টার যে জিনিসটা আমি অপছন্দ করি। তো এই কাজটা আমার বাবাও নিষেধ করেছে যে এত জায়গা থাকতে আমার ঘরে কোনায় এসে রান্না করার কী দরকারটা। কিন্তু এই মহিলা এত বেহায়া, এত নির্লজ্জ, আসলে কি বলবো, বস্তির ছোট লোক এরা জাত এতই খারাপ, এতই নিকৃষ্ট, এবং এর সঙ্গে পড়ে, এর সঙ্গে ঘর করে আমাদের বাড়িতে তৈরি হওয়া প্রোডাক্ট, আমাদের ফ্যামিলিতে যে প্রোডাক্ট, যে আমাদের ফ্যামিলির মাধ্যমে তৈরি হয়েছে, সে পর্যন্ত নির্লজ্জ, রুচিহীন, বেহায়া হয়ে গেছে। সে পর্যন্ত তার বউকে এনকারেজ করে এখানে এসে রান্না করার জন্য। অথচ আমি এত পরিমাণ বিরক্ত হচ্ছি, আমি যে দুই চোখে দেখতে পারি না এই মহিলাকে, এটা সবাই জানার পরেও তাদের কান পর্যন্ত এখনও পৌঁছচ্ছে না এবং তাদের ভিতরে আমি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। এটা নিয়ে মাঝখানে অনেক ঝামেলা হয়ে গেছে। এটা তো কোনো দরকার নাই, সম্পূর্ণ অদরকারি কাজ। রান্নাঘরে পর্যাপ্ত জায়গা আছে, 4টা চুলা সেখানে সেট করা আছে, কি দরকার এখানে এসে চুলাটা সেট করা? এই অভিনয়ের মানেটা হচ্ছে যে রান্না বান্নার অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন তাড়াতাড়ি সব কিছু করতে হবে, অথচ সে রান্না বসেই আছে দুপুর 2টা বাজে। তারপরে আমার ঘরের সামনে এনে একটা চুলা সেট করতে হবে। মানে ওর গালি না খেলে, কথা না শুনলে, মানুষের নাক ঝাড়া, দাঁত ঝাড়া, চোখ কুচকানো, বিরক্তি, এগুলো তৈরি করতে না পারলে ওর পেটের ভাত হজম হয় না। মানে দুশ্চরিত্র, নির্লজ্জ কিছু মেয়ে মানুষ, কিছু জাতি থাকে, এদের আর কি কোনো কিছু অল্পতে হয় না, এদেরকে একেবারে সর্বোচ্চ চূড়ান্ত না হলে এদের পেটের মানে কিরা মরে না। এই জন্য ইচ্ছাকৃতভাবে দিনের পর দিন এইভাবে হ্যারাস করছে, মানে চূড়ান্ত অপমান, চূড়ান্ত ভোগান্তি না হলে গায়ে আর ধরে না। এই ব্যাপারটা নিয়ে আমার বাবা আমার একজন মামাকে পর্যন্ত কমপ্লেন করেছে। তারপরে মনে হয় সেই মামা পর্যন্ত বলেছে যে এত জায়গা থাকতে তুষারের ঘরের সামনে রান্না করতে হবে কেন ওর, এটা পর্যন্ত বলা হয়েছে। তারপরেও এই মহিলার হাজব্যান্ড, এবং এই মহিলার তো আল্লাহ দিলে একেবারে বিল্লা গেছে, এই মহিলা তো বাজারের, এটা বাদই দিলাম, ওর হাজব্যান্ডের পর্যন্ত লজ্জা হায়া নাই। এত কিছুর পরও, এত মেয়েটা পর্যন্ত বড় হয়ে গেছে, এখনও পর্যন্ত বউটাকে এই বাড়িতে ফেলে রেখেছে, তারপরেও তাদের মানে স্বাদ মিটছে না। তারপরেও কতভাবে অত্যাচার করা যায়, কতভাবে নোংরামি করা যায়, কতভাবে মানুষের কথা শোনা যায়। মানে আল্লাহ এদেরকে কী দিয়ে বানিয়েছে আল্লাহই জানে, কি ফর্মুলা ছিল এদেরকে বানানোর পেছনে। আমি হলে অন্তত এগুলা করতে পারতাম না। বিকালবেলা বাইরে খুব বেশি শাউট শুনছি, মানে বিড়াল যেরকম করে, তো এরকম শব্দ পেয়ে আমি হঠাৎ করে বাইরে গেলাম, দেখি যে হয়েছে কি। কারণ বিড়াল যেহেতু আমার পরিচয়ে থাকে, কোনো এক সময় আমি পালতাম যখন বাড়ির পরিবেশ ভালো ছিল, আমার মা বেঁচে ছিল, এই নোংরা মহিলা আসার আগে থেকেই আমি বিড়াল পালি। তো এখন তো ওইভাবে পালি না, তারপরেও এদের দায়িত্ব, এরা কোথায় পায়খানা করলো, কার সাথে কি করলো, কে কয়টা বাচ্চা দিল, এমন একটা ভাব করা হয় মনে হয় এদেরকে বাচ্চা জন্মদানের পেছন থেকে আমি ডোনার হিসেবে কাজ করি, স্পার্ম ডোনেট করি এদেরকে, এদের বাচ্চার বাবাও আমি, এরকম একটা ভাব, এরকম একটা আচরণ বাসা থেকে আসে, মানে এমন একটা রেসপন্স করা হয় সব কিছুতে। যাই হোক, তো আমিই গিয়েছি দেখার জন্য যে কি হয়েছে না হয়েছে, কারণ কোনো একটা কিছু ঘটালে, কোনো একটা আকাজ কুকাজ করলে সেটার দায়িত্ব আমাকেই নিতে হয় দিন শেষে। কারণ ওই যে কোনো এক সময় বিড়ালটা, বাড়ির পরিবেশ যখন ভালো ছিল তখন আমিই পালতাম, তো এখন এলাকার যত বিড়াল যত আকাম করে সব কিছু দায় এসে আমার কাঁধেই পড়ে। তো আমি গিয়েছি দেখার জন্য, গিয়ে দেখি যে কোথা থেকে যেন এই বদমাশগুলা মুরগির বাচ্চা স্মাগলিং করেছে, কার আল্লাহই জানে। এইগুলাকে মনে হয় ওর মা দায়িত্বশীল অভিভাবকের মতো সিঁড়িতে লেটিয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছি।
উনি যখন দায়িত্বশীল অভিভাবকের মতো লেটিয়ে পড়ে আছে, আমি বুঝতে পারলাম যে এই ধরনের আকাজগুলো সে আগে আমার সাথেও করতো। মানে বাইরে থেকে শিকার করে মুরগির বাচ্চা, মাঝে মাঝে বড় বড় চিকা, বড় বড় ইঁদুর মেরে ধরে আধামরা করে খেয়ে দে তারপর আমার কাছে এনে ফেলে রাখতো। যেমন এমন একটা ভাব যে তোর জন্য নিয়ে আসলাম, তুই একটু খা, এমন একটা ভাব করে আমার সামনে এনে ফেলে চিত্তর হয়ে পড়ে থাকতো আগে দেখতাম। তো ইদানিং তো এই মহিলার জন্য বেশি বাড়িতে ভিড়তে পারে না, আহ্লাদিও করতে পারে না। তো আমার কাছে মনে হচ্ছে সে কোনো মাতৃসুলভ কাজ করেছে। এই বিড়ালের যে ছোট ছোট বাচ্চা, এরা তো মুরগি শিকার করতে পারে না এখনও। আমার ধারণা আকাশটা সেই করেছে, সে করে তার বাচ্চাকে এনে দিয়েছে খাওয়ার জন্য। এখন এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাহারা দিতে হচ্ছে, কারণ আমি যদি সরে যাই, এই মুরগির বাচ্চা কোথা থেকে যে নিয়ে এসেছে খেয়েটে, এই অর্ধ খাওয়া মুরগির বাচ্চাকে আমাদের বাসায় কোনো ফ্রিজের নিচে অথবা আমার বাপের ঘরের খাটের নিচে অথবা সোফার নিচে কোথাও যদি ফেলে, তাহলে সেটা সম্পূর্ণ দায় এসে পড়বে আমার কাছে। আমাকে সেটা খুঁজে বের করতে হবে, আমাকে সেটা ফেলতে হবে। এমনকি বিড়াল এখনও পর্যন্ত কোনো বাইরের বিড়াল এসেও যদি বমি করে অথবা পায়খানা করে অথবা যে কোনো আকাজ করে, ওইগুলো পর্যন্ত এখনও আমাকে পরিষ্কার করতে হয়, আমাকে ওইগুলোর ফুল রেসপন্সিবিলিটি নিতে হয়।